নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাসিক সভায় সংগঠন বিস্তারের প্রস্তাব গৃহীত। শিলচর গান্ধী ভবনে ডিমেনশিয়া বিষয়ক এক সচেতনামূলক ও শিক্ষামূলক সেমিনার। বেতুকান্দি বাঁধের অসম্পূর্ণ কাজ ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। খোয়াই সীমান্তে অনুপ্রবেশ রুখতে খোয়াইতে বিএসএফ ও পুলিশের যৌথ টহলদারি। লালজুড়ি চেকপোস্টে পুলিশের মেগা সাফল্য, গাড়ি থেকে বিদেশি অবৈধ সিগারেট উদ্ধার। এবারে বিস্তারিত খবর। সভাপতি সজলকান্তি দাসের নেতৃত্বে 5 জুলাই শিলচরের কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সমগ্র আসাম জুড়ে সংগঠনের বিভিন্ন জেলা শাখা বা ইউনিটগুলো অবিলম্বে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং এই কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে 3 সদস্যের একটি কমিটিকে প্রয়োজনীয় দায়িত্ব অর্পণ করা হয়। কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাসিক সভায় আজকে সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং দীর্ঘদিন থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোপাল দাস মহাশয়, কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি অজিত দাস মহাশয়, সম্পাদক বচ্চন দাস, ওনারা চিরঞ্জিত দাস, ওনারা মিলে দীর্ঘদিন থেকে আসামের বিভিন্ন জেলায় কামরূপ বলুন, কুসুমপুর বলুন, জাগিরুড বলুন, আরও অনেক জেলাতে কমিটি গঠন করছে এবং শ্রীভূমি, হাইলাকান্দি, প্রতিটা জেলাতে যত এলাকায় আমাদের কৈবর্ত সম্প্রদায়ের লোকরা আছেন সেই জায়গাতে আমাদের কমিটি প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল তৈরি করা হবে, তারপর ব্লক লেভেলে আমরা নামছি এবং সদস্য অন্তর্ভুক্তি করছি। আজকে আমরা আবার নতুন দায়িত্ব দিয়েছি। এতদিন ওরা আলোচনা করেছেন, কাজ অনেকটা অগ্রসর করেছেন। এই 3 জন মিলে সমস্ত আসামি কৈবর্ত সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে সুন্দরভাবে কমিটি গঠন করার জন্য আজকে আমরা ওনাদেরকে পুনরায় দায়িত্ব দিয়েছি এবং এই কাজে আমি নিজেও সহযোগিতায় থাকবো। আরও যারা আমরা কমিটিতে আছেন সবাই মিলে আজকের এই সুন্দর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে কৈবর্ত সম্প্রদায়ের দুর্দিনে পাশে থাকার জন্য আমরা অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি, সেগুলি আজকে বলছি না, আগামী মিটিংয়ে সে কথাগুলি আমরা প্রেসের মাধ্যমে জানাবো। কারণ সমাজের উন্নয়নই আমাদের লক্ষ্য, আমাদের চিন্তা, সমাজকে এক করে রাখা, সমাজের আর্থিক স্বাবলম্বী করা, সমাজকে শিক্ষায় অগ্রগতি দেওয়া, আরও বিভিন্নভাবে সহায়তা করার জন্য আমরা যতটুকু পারি সমাজের পাশে দাঁড়াবো, এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। শিলচর গান্ধী ভবনে স্বেচ্ছাসেবী সংস্থা জয়ন্তী ট্রাস্ট এবং আলজাইমারাস অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার্স সোসাইটি অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে ডিমেনশিয়া বিষয়ক এক সচেতনামূলক এবং শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দ মহারাজ এবং অন্যান্যরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন এবং সাথে বিশিষ্ট শিল্পী অনুসোয়া মজুমদারের পরিচালনায় উদ্বোধনী সঙ্গীত ও পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে চিকিৎসক, সমাজকর্মী, পরিচর্যাকারী সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল প্রবীণ নাগরিকদের বিনামূল্যে ডিমেনশিয়া স্ক্রিনিং এর সাথে বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মত বিনিময় করা। সংস্থার কলকাতা চ্যাপ্টারের মহাসচিব নীলাঞ্জনা ভৌমিক এই ডিমেনশিয়া রোগের বিষয়ে বক্তব্য রাখেন। সারা পৃথিবীতে এখন উনি তো বললেন 55 মিলিয়ন মানুষ গ্লোবালি ডিমেনশিয়ায় ভুগছেন। আমাদের দেশ যদি ধরি, আমাদের প্রায় 90 লক্ষ মানুষ
এই অসুখে ভুগছেন এই মুহূর্তে। তার অনেকগুলো কারণ আছে, একটা কারণ না। তার প্রথম কারণ হচ্ছে আমাদের বয়স্কদের সংখ্যা বাড়ছে, এবং যেহেতু বললেন যে 65 পরে এই অসুখটার সম্ভাবনা বেড়ে যায়, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এটা শুধু 65-র উপরে মানুষদেরই হয় তা না, এমন কিছু ধরনের ডিমেনশিয়া আছে যেটা কিন্তু 40-এর শেষের দিক 50-এর প্রথম দিকে হয়। তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া, যেটা হচ্ছে ব্রেনে অক্সিজেন পৌঁছায় না, যার জন্যে ছোটো ছোটো মাইনিউট স্ট্রোকস হয় ব্রেনে, এবং সেই স্ট্রোক যেখানে যেখানে ব্রেনের হয়েছে সেই সব জায়গার কাজকর্ম অসুবিধে হয়। এবং সেই যে সমস্যাটা, সেটা কিন্তু যাদের বিপি হাই, যাদের বিপি আছে, তাদের কিন্তু এই ফ্লাকচুয়েট যখন করে বিপি, তখন এই স্ট্রোকসগুলো হতে পারে, এবং সেইখানেই হয়। 40-এর ঘরে আমাদের অনেকেরই প্রেশার আছে, আমরা অনেকেরই প্রেশার খাচ্ছি, কাজেই এই অল্প বয়সেও কিন্তু সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। নির্ভর করে কী ধরনের ডিমেনশিয়া হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের লাইফস্টাইল অসম্ভব খারাপ। আমরা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা জেগে থাকলে আমরা হয়তো তার 10 ঘন্টা ফোনে তাকিয়ে থাকি, এমন জিনিস দেখি যেগুলোর কোনো মানে নেই, সেগুলো দেখছি। কাজে আমাদের ব্রেনের যে ফাংশনিংটা, সেটা যেই ধরনের স্টিমুলেশন দরকার সেই স্টিমুলেশন হচ্ছে না। দ্বিতীয়ত আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি না, হাঁটাচলা বন্ধ করে দিয়েছি, আমরা গাড়ি করে বা অটো করে বাসে করে চলাফেরাটাই করি। কাজে শরীরের চলন যেটা দরকার, ডিরেক্টলি ব্রেনের সাথে যুক্ত, সেইটা কিন্তু একটা সমস্যা। কাছাড় জেলার বেতুকান্দি বাঁধের অসম্পূর্ণ কাজকে কেন্দ্র করে ফের ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা। 2022 সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনো তাজা। সেই বাঁধের কাজ দীর্ঘদিনও শেষ না হওয়ার এবার পুরুষ মহিলা নির্বিশেষে সরব হলেন এলাকাবাসী। 2022 সালের বিধ্বংসী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম ছিল বেতুকান্দি সহ শিলচর শহর। স্থানীয়দের দাবি, বেতুকান্দি বাঁধ দুর্বল হয়ে পড়ায় সেই সময় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বন্যার কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো সম্পূর্ণ হয়নি বাঁধের নির্মাণ কাজ। এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, শুকনো মৌসুমে কাজ না করে বর্ষার সময় বাঁধের কাজ শুরু করা হয়, যা পরিকল্পনার অভাব এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। এলাকাবাসীর আরও অভিযোগ, বাঁধ নির্মাণে কালো, সাদা সহ বিভিন্ন রঙের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। এই কাজের মান এবং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন তারা। স্থানীয়দের একাংশের দাবি, গোটা প্রকল্পের দুর্নীতির গন্ধ রয়েছে এবং বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অন্যদিকে বাঁধের কাজ অসম্পূর্ণ থাকার প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেতুকান্দি বাঁধের কাজ দ্রুত, স্বচ্ছ ও স্থায়ীভাবে সম্পন্ন করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ এই অভিযোগের পর কি পদক্ষেপ গ্রহণ করে। আজকে বিগত 30 বছর চলতেছে আমাদের বরাক নদীর ভাঙ্গন। সরকারে কি না পারে, সরকারে আপনার সমুদ্রের নিচে দিয়ে একটি টানেল বানিয়ে রেললাইন করতে পারে, কিন্তু আমাদের মধুবন্ধের যে ভাঙ্গন, আমরা ছোট অব্দি এখন দেখে আসতেছি, ভাঙ্গনের ডে বাই ডে কাজ চলতেছে। মধুবন স্কুল নট বেতুকান্দি, প্রিয় ইজ দ্য মধুবন, যেখানে ভাঙ্গন হয়েছে এই জায়গার নাম বেতুকান্দি নাম যদিও দেওয়া হয়েছে, কিন্তু আমি ডিনাই করছি এই কথাটা বেতুকান্দি এরিয়া না, এটা মধুবন। কিন্তু এই যে বরাক ভাঙ্গনটা প্রতি বছর বালু দিয়ে বস্তা প্যাকিং করে নদীর পেটে ফেলে রাখতে হয়, মানে বরাক ভাঙ্গন কি আপনার বস্তা মাটি কি ভরবে? কোনোদিনও হবে না। গতিকে এই বরাক ভাঙ্গনটা যাতে অতি সত্ত্বর হয়, যদি এদিকে জল ঢুকে আমাদের বরাক পাড়ের মানুষের প্রবলেম গুলা চলতেছে বরাক ভাঙ্গনে। যদি আমাদের মাননীয় সরকারে হস্তক্ষেপ নেন, মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মহাশয়, আমাদের সিএম, আমাদের রুলিং সিএম, উনি যদি চেষ্টা করেন, উনার প্রচেষ্টা আমরা এই বরাক ভাঙ্গনটাও প্রতিরোধ করতে পারবো। এবং এই ভাঙ্গন যদি থাকে, আমরা এই বরাকপাড়ার মানুষের বিশেষ ক্ষতি হবে না। ডিপেন্ড অন টাউনে যেগুলো লোক আছে, দুতলা অবধি জলে প্লাবিত হয়ে যায়, আমরা দেখে আসছি, লাস্ট ফ্লাডের সময় হয়েছে। কিন্তু আমাদের সিএম মহোদয় এসেছেন, সিএম মহোদয় পরিদর্শন করেছেন লঞ্চ যুগে, সেটা আমরা দেখতে পেয়েছি। বাট আইজ অবধি এই ভাঙ্গনটা আইজ অবধি কোনো প্রতিকার নেই। এখন রানিং কাজ চলতেছে, তার মানে বালু প্যাকিং করে ফেলা হচ্ছে। এই কি ব্যাপার বুঝতে পারলাম না। যদি আমাদের উপরে দয়া থাকে ওনার, তাহলে অতি সত্বর যাতে আমাদের এই ভাঙ্গনটার প্রতিরোধ করিয়া উনি দেন, আমরাও কৃতজ্ঞ থাকবো ওনার কাছে।
রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্ত গলে ওপার বাংলায় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও জাল পাসপোর্ট বা কোনো বৈধ নথিপত্র ছাড়াই ধরা পড়ছে বাংলাদেশি নাগরিকরা। সম্প্রতি খোয়াই সহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে একাধিক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলেও এই আন্তর্জাতিক মানব পাচার ও অনুপ্রবেশের পেছনে সক্রিয় থাকা মূল দালাল চক্র আজও অধরা। আর এই দালালদের জালে তুলতে না পারায় সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে এখন সাধারণ জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ 5 জুলাই রবিবার খোয়াই মহকুমার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কাঁটাতারের বেড়া সংলগ্ন সীমান্ত সড়কগুলিতে এক ব্যাপক যৌথ টহলদারি ও সীমান্ত কুচকাওয়াজ চালানো হয়েছে। খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক ডি কুটিয়ারাসু এর নেতৃত্বে এবং 104 নং ব্যাটালিয়ন বিএসএফ এর জওয়ানদের যৌথ অংশগ্রহণে এই তল্লাশি অভিযান চলে। উত্তর ত্রিপুরা জেলায় চোরাচালান বিরোধী অভিযানে ফের এক বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে লালজুড়ি আউটপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তার পুলিশ কর্মীদের যৌথ উদ্যোগে এক বিশেষ চেকিং অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লালজুড়ি চেকপোস্টে সন্দেহভাজন গাড়িগুলোর উপর কড়া নজরদারি চালানোর সময় TR02N0726 নম্বরের একটি গাড়িকে আটকানো হয়। গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ সিগারেটের কার্টন উদ্ধার করে পুলিশ। তল্লাশিকালে সর্বমোট 196টি বান্ডিল বিদেশি তথা অবৈধ সিগারেট উদ্ধার করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক কালোবাজারে বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের আনুমানিক মূল্য প্রায় 6 লক্ষ টাকা বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। কাছাড় জেলার উদারবন্দে প্রাণগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা বাহার উদ্দিন লস্কর প্রতারকদের কবলে পড়ে মোবাইলের নিয়ন্ত্রণ হারান। প্রতারকরা তার মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ তুলে নেয়। পাশাপাশি মোবাইলে ফোনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ঘটনার পর বাহার উদ্দিন লস্কর উদারবন থানার লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আমার নাম বাহার উদ্দিন লস্কর, বাসা পানগ্রাম পাটুয়ানে। গতকালকে আমার অ্যাকাউন্টের মানে ব্যাংকের অ্যাকাউন্টে দেখা গেছে মেসেজ, ইয়া হঠাৎ করে আমার ওটিপি আইছে। ওটিপি আমার কাছে চাইছেও না। হঠাৎ এরপরে দেখা যায় আমার অ্যাকাউন্টে দেখেন খালি পয়সা হাঁটতে আছে। পরে আমি ব্যাংকে গিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজ করছি। আজকে সন্ধ্যার পরে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করা বা হারা করছে আমি জানি না। সঙ্গে সঙ্গে আমি উদারবন থানাতে এফআইআর করছি। আর এখন আমি আমার সব মানে ফ্রেন্ড লিস্ট যতজন আছেন বা আমার কল লিস্টের যতজন মানুষ আছেন সবরে আমি কইয়ার যে আমার অ্যাকাউন্ট থাকি, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকি যদি কোনো মেসেজ যায় ট্রাফিক চালানের কইয়া কোনো কিছু, এটা এড করবা না, কি হয় ডাউনলোড করবা না। আর করিয়া তখন এটা লগে আমি দায়ী না। গতকালকে আমি সাইবার ক্রাইমও গিয়া আমার করছি। আজকে আমি উদারবন থানাতে করছি। আর নট অনলি আমার অন্য কোনো নাম্বার থাকি যদি এরকম আয় সবে সতর্ক থাকবা। আমি একবার করিয়া আজকে আমার এই অবস্থা হয়েছে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।